নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি প্রাইম নিউজে। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের রাজনীতিতে। ঢাকায় তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতি আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি ও আত্মবিশ্বাসের এই প্রতিফলন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব সামনে চলে আসায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে বাংলাদেশে। দীর্ঘ 17 বছর নির্বাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে তাকে স্বাগত জানাতে প্রায় 1 লক্ষ বিএনপি নেতাকর্মী জমায়েত শুধু দলীয় শক্তি প্রদর্শন নয়, বরং আসন্ন নির্বাচনের প্রাকালে স্পষ্ট ইঙ্গিত বহন করছে রাজনৈতিক শক্তির পুনর্গঠনে। 2008 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার এড়াতে লন্ডনে চলে যান তারেক রহমান। দীর্ঘ সময় ধরে প্রবাসে অবস্থান করলেও বিএনপির রাজনৈতিক কৌশল ও নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন তিনি। এবার তার সরাসরি দেশে ফেরা বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক মাঠ কার্যত বিএনপির জন্য উন্মুক্ত। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও প্রায় 80 বছর বয়সী হওয়ায় দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তারেক রহমানকে। তার সাম্প্রতিক বক্তব্যে বৈদেশিক নীতির ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে ধরছেন তারেক রহমান। তিনি জোর দিয়ে বলছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে সর্বাগ্রে, দিল্লি নয়, পিন্ডি নয়, সবকিছুর আগে বাংলাদেশ। এই স্লোগানের মাধ্যমে ভারত বা পাকিস্তান কোনো দেশেরই প্রভাবাধীন পররাষ্ট্রনীতির বিরোধিতা করেন তারেক রহমান। ভারতের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতির অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানের কথা বিশ্বাস করেন তারেক রহমান। যেখানে ইউনূস ভারতের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতার বাইরে এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মত দিয়েছেন, সেখানে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলছেন তারেক রহমান। বিশ্লেষকদের মতে এই অবস্থান শক্তিশালী করতে পারে দেশের অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেগকে। রহমানের বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। দেশের বিভিন্ন স্থানে অরাজকতার ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি রাজনৈতিক বার্তায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো সংখ্যালঘুদের নিরাপত্তা। দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তার স্পষ্ট প্রতিফলন দেখা যায় তারেক রহমানের বক্তব্যে। ধর্ম ব্যক্তির জন্য, কিন্তু রাষ্ট্র সকলের জন্য। এই বক্তব্যের মাধ্যমে বিএনপিকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তারেক রহমান। সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও নীতিগত দিক নির্দেশনা সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বহন করছে তার দেশে প্রত্যাবর্তন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব, বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর পাশাপাশি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। এই বার্তাগুলো কতটা বাস্তব রূপ পায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকার, তা নিয়েই চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির বিকাশ পথ শীর্ষক ম্যাগাজিনটি দীর্ঘদিন চালু থেকেও মাঝপথে বন্ধ থাকার পর অবশেষে পুনরায় তা চালু হওয়ায় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে বিকাশ পথ অনেকদিন ধরে প্রকাশিত হচ্ছিল, মাঝখানে বন্ধ ছিল। তার যিনি এটা দেখতেন, আমাদের সজল আচার্যি, ওনাকে অনেকবার বললাম যে বিকাশ পথ মাঝখানে কেন বন্ধ হলো, এবং এতে করে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের রাজ্যেরও ভারতীয় জনতা পার্টি আগে কি করেছে, এখন কি করছে, এই বিষয়ে আমরা জানতে পারি। শুধু আমরা না, সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা পাঠাই, প্লাস একদম নিচু স্তরে যারা আছে তাদের কাছেও পাঠায়।
তো এটা বন্ধ ছিল, আবার সজলবাবুর হাত ধরে আবার নতুনভাবে এটা শুরু হলো। আমি এর যাত্রা আরও শুভ হোক সে কামনা করছি। এবং এখানে একটা জিনিস খুব সুন্দর লেখা, আজকে সবাই জানেন যে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস, এবং সেই উপলক্ষে এটাকে সুশাসন দিবস হিসাবে আমরা বলি। তো ওনার একটা কথা, ছোটা মন সে কই বড়া নেহি হতা। ত্রিপুরায় মাদকের বাড়বাড়ন্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। মাদকের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে হাত মেলাতে হবে সবাইকে। সংসদ খেল মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে এমনটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার বাদারঘাটে দশরথদেব রাজ্য ক্রীড়া কমপ্লেক্সে সংসদ খেলো মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এবং অন্যান্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খেলাধুলায় যত বেশি যুক্ত থাকা হবে তত বেশি দূরে থাকা যাবে মাদক থেকে। ত্রিপুরায় মাদকের বাড়বাড়ন্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। মাদকের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে হাত মেলাতে হবে সবাইকে বলে দিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে শ্রী টিঙ্কু রায় মহোদয়, অনারেবল মিনিস্টার ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের, উনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন। এখানে উপস্থিত আছেন অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং এখানে আজকে যে সভাপতিত্বেই এই অনুষ্ঠান হচ্ছে যিনি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, এই এলাকার অত্র এলাকার যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার, ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়, এবং পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, অলিম্পিয়ান এবং প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের, ডক্টর বিশাল কুমার ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, শ্রী পাইমুক মং জয়েন্ট ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, এখানে যারা কর্পোরেটররা উপস্থিত আছেন, আগরতলা মিউনিসিপ্যাল জনপ্রতিনিধিগণ আছেন, এবং বিশেষ করে যারা স্পোর্টস পার্সোনালিটিসরা এখানে উপস্থিত, এবং আমার প্রিয় যারা স্টুডেন্টস পার্টি। দেশ তথা রাজ্যের গ্রামীণ এলাকার ক্রীড়া প্রতিভাকে সামনের সারিতে তুলে আনার উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গঞ্জে যাদেরকে কেউ খবরও নিত না, তারাও কিন্তু সেই সুযোগটা পাবে, এবং এখানে সংসদ এলাকার গ্রামও আছে, অজগায়ও আছে, পাহাড় আছে, সবার ওই জায়গা থেকে কিন্তু এই সংসদের এলাকার সমস্ত লোকের কিন্তু একটা সুবিধা পাবে, এই সুযোগ পাবে যে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য। আর যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখানে ঘোষকও বলছিলেন যে সবসময় জিততে হবে, সেরকম না। জিততে গেলে তুমি যদি জিতলে তো ভালো, হারলেও কিন্তু তুমি শিখবে। এই যে একটা সুন্দর একটা মেসেজ উনি দিয়েছেন, এবং সবকিছুই স্পোর্টিংলি যে নেওয়া এবং এর থেকে শেখা। আজকে স্বামী বিবেকানন্দজি কি বলছেন, মন্দির মসজিদ ওইখানে যতটুকু গিয়ে গীতা পাঠ করবে, এর থেকে ভালো ফুটবলে লাথি মারলে তার থেকে অনেক বেশি শিখতে পারবে। মানে কিরকম দার্শনিক এবং কোন চিন্তাধারায় বলছেন যে কাজ করো, কর্ম করো, ফুটবলে লাথি মারার বিষয় না, বলছেন যে কাজ করে যাও, কাজের মধ্যে দিয়ে কিন্তু তুমি আলটিমেটলি তোমার যে গোল সেটা পাবে, সেটা খেলাতেই হোক, পড়াশোনাতেই হোক, যে যে জায়গায় থাকবে, যে কাজ ছাড়া আমার কিছু নেই, এবং যেটার মধ্যে আছে আই উইল গো আপ টু দ্য ইনসাইট অফ দ্যাট পার্টিকুলার এরিয়া, এতে করে নিজেকে নিজে চিনা। 2025 সালের 21শে সেপ্টেম্বর থেকে গোটা দেশে শুরু হয়েছিল সংসদ খেলো মহোৎসব। যুব সমাজকে তাদের উচ্চাকাঙ্ক্ষা অর্জনের সুশৃঙ্খল, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হতে খেলাধুলার উপর আরো বেশি মনোযোগী হওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সংসদ খেলো মহোৎসব 2025 হলো একটি দেশব্যাপী তৃণমূল পর্যায়ের ক্রীড়া উদ্যোগ, যা আয়োজিত হচ্ছে দেশের প্রতিটি লোকসভা নির্বাচনী এলাকায়। প্রধানমন্ত্রী মোদীর ফিট ইন্ডিয়া এবং খেলো ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির লক্ষ্য হল স্থানীয় ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা এবং একই সাথে তরুণদের মধ্যে ফিটনেস, শৃঙ্খলা এবং দলগত কাজকে উৎসাহিত করা। দশরথদেব
স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সংসদ খেলো মহোৎসবের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন আধুনিক ভারতের অন্যতম রূপকার। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পরিকাঠামো, গণতন্ত্র ও পররাষ্ট্র নীতি প্রতিটি ক্ষেত্রে তাঁর দূরদর্শী নেতৃত্ব অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে দেশকে। তাঁর আদর্শ ও অবদানের কথা স্মরণ করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক যার চিন্তা, নেতৃত্ব ও সিদ্ধান্ত আরও সুদৃঢ় করেছে আধুনিক ভারতের ভিত্তিকে। রাজনীতির কঠিন বাস্তবতার মধ্যেও মানবিকতা, সহনশীলতা ও জাতীয় ঐক্যের বার্তা বহনকারী এই নেতা আজও ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অটল স্মরণের আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। বৃহস্পতিবার আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক পথে এগিয়ে যায়। তার সময়ে ভারতের স্যাটেলাইট ও মহাকাশ কর্মসূচিতে নতুন গতি আসে। ভবিষ্যতে চন্দ্রয়ান অভিযানের ভিত্তি তার সরকার আমলেই স্থাপিত হয়, যা পরবর্তীকালে ভারতকে চাঁদের মাটিতে নিজের উপস্থিতি জানান দেওয়ার সাহস ও সক্ষমতা জুগিয়েছে। এছাড়া বাজপেয়ী সরকারের অন্যতম যুগান্তকারী পদক্ষেপ ছিল টেলিকমিউনিকেশন ক্ষেত্রে সংস্কার। তার আমলেই টেলিকম নীতিতে আমূল পরিবর্তন এনে মোবাইল ও টেলিফোন পরিষেবা পৌঁছে দেওয়া হয় দেশের প্রত্যন্ত প্রান্ত পর্যন্ত। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে এবং রচিত হয় ভারতের ডিজিটাল ভবিষ্যতের ভিত্তি। চন্দ্রায়ন অভিযান আমরা বলছি সফলতার সঙ্গে আমরা এই পরীক্ষণ হয়েছে। এখন যে বর্তমান সময় চন্দ্রায়নের যে ফাইল মঞ্জুরি অর্থাৎ সেটার যে এপ্রুভেল, এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী দিয়েছেন। শুধু পরমাণু পরীক্ষা নয়, এর সঙ্গে সঙ্গে এই চন্দ্রায়ন অভিযানের যে গবেষণা, এটাও কিন্তু অটল বিহারী বাজপেয়ী শুরু করে দিয়েছিলেন। তো অটল বিহারী বাজপেয়ী ওনার নেতৃত্বকালে এরকম কিছু শুরু হয়েছিল। এই টেলিকমিউনিকেশন ক্রান্তি, আজকে যে প্রত্যেকটা হাতে হাতে আমরা মোবাইল নিয়ে যে কথা বলছি, এটা যে ক্রান্তি, এটা যে এটাকে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই টেলিকমিউনিকেশন এটার পলিসি, এটা অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট নিয়েছিলেন। এই টেলিকম পলিসিটাও ওনার সময় হয়েছে। আজকে আমরা টেলিফোন ক্রান্তি আমরা বলতে, প্রত্যেকটা মানুষের কাছে, আজকে আমাদের বাড়িতে যত লোকের কাছে পত্রিকা পৌঁছায় তার থেকে অনেক বেশি লোকের কাছে স্মার্টফোনের মাধ্যমে নিউজ পৌঁছায়। তো এইরকম অনেকগুলো গণতন্ত্রের শিকড়কে আরও শক্ত করতে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় আধুনিকতা এনেছিলেন অটল বিহারী বাজপেয়ী। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রশাসনিক ক্ষমতায়নের মাধ্যমে বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আজও প্রশংসিত তাঁর উদ্যোগ। পর তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত সশক্তিকরণ না হবে, পঞ্চায়েতের উন্নয়ন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত দেশ এগোতে পারে না। তারপর থেকে তিনি ভারতের অনেকগুলো মন্ত্রণালয়কে পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দিলেন এবং পঞ্চায়েত আজ একজন বিধায়ক বা একজন মন্ত্রী যতটুকু কাজ করতে পারে তার থেকেও অনেক বেশি কাজ পঞ্চায়েত, আমাদের ত্রিস্তরী পঞ্চায়েতগুলো কাজ করে থাকে। আজ গ্রামীণ রাস্তা হোক, গলি রাস্তা হোক, জলের ব্যবস্থা হোক, এআরডিডির কাজ হোক, সমস্ত দপ্তরগুলো পঞ্চায়েত ইমপ্লিমেন্ট করে থাকে। এই যে স্বপ্ন বাস্তবায়ন, যেটা মহাত্মা গান্ধী দেখেছেন বা আমাদের দীনদয়াল উপাধ্যায় দেখেছেন বা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নগুলো দেখেছেন, এগুলিকে বাস্তব রূপে রূপান্তরিত করা, বাস্তবে ইমপ্লিমেন্ট করা, সেটা অটল বিহারী বাজপেয়ীর দেশ তিনি করেছেন। এইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজ সেগুলিকে ইমপ্লিমেন্ট করছেন। আজ আমরা স্বপ্ন দেখছি যে আমরা বিকশিত ভারত 100 বছর পূর্তিতে আমরা করব, সেই দিশাতে দেশ এগোচ্ছে। আর অটল বিহারী বাজপেয়ীর নাম উচ্চারিত হলে মনে পড়ে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রকল্প। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সংযোগকারী এই জাতীয় মহাসড়ক প্রকল্প দেশের পরিকাঠামো উন্নয়নে উন্মোচন করে এক নতুন দিগন্ত। এর মাধ্যমে বাণিজ্য, শিল্প ও যাতায়াতে গতি আসে, যা ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। বাজপেয়ীর পররাষ্ট্রনীতি ছিল দৃঢ়তার সঙ্গে শান্তির সমন্বয়। লাহোর বাস যাত্রা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ তাঁর শান্তিকামী মনোভাবের প্রতিফলন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। পোখরানে পারমাণবিক পরীক্ষা হল এই দৃঢ়তারই উদাহরণ। অটল বিহারী বাজপেয়ী শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন এক সংবেদনশীল কবি ও চিন্তাবিদ। তাঁর ভাষণ ও কবিতায় রয়েছে দেশপ্রেম, মানবিকতা এবং মূল্যবোধের প্রতিফলন। বিরোধী শিবিরেও তিনি সমান শ্রদ্ধেয় ছিলেন, যা ভারতীয় রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত।
আজও অটল বিহারী বাজপেয়ীর আদর্শ, উন্নয়নমুখী চিন্তাভাবনা ও ঐক্যের রাজনীতি প্রাসঙ্গিক। বিজ্ঞান নির্ভর, সংযুক্ত, শক্তিশালী ও মানবিক মূল্যবোধ সম্পূর্ণ আধুনিক ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হিংসা, বিদ্বেষ ও অস্থিরতায় যখন বিশ্বজুড়ে মানব সমাজ ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে, তখন যথেষ্ট গুরুত্বপূর্ণ যিশুর শান্তি ও সহমর্মিতার বার্তা। যুদ্ধ, সাম্প্রদায়িক সংঘর্ষ, সামাজিক বৈষম্য এবং মানবাধিকারের লঙ্ঘন আজকের সভ্যতাকে দাঁড় করিয়েছে গভীর সংকটের মুখে। এমন সময়ে 2000 বছর আগে যিশু খ্রিস্টের উচ্চারিত শান্তি, ভালোবাসা ও ক্ষমার বাণী শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং মানবতার জন্য এক শক্তিশালী নৈতিক দিশা। গোটা দেশের সঙ্গে রাজ্যে উৎসাহ উদ্দীপনায় পালিত হলো বড়দিন। মূলত যীশু খ্রিস্টের জন্মদিনটিকে পালন করা হয় ক্রিসমাস ডে বা বড়দিন হিসেবে। শহর আগরতলায় জাঁকজমকভাবে এই দিনটিকে উদযাপন করা হয় কাশীপুরের মরিয়মনগর গির্জায়। বিশ্বজুড়ে যখন যুদ্ধ, সাম্প্রদায়িক হিংসা, ঘৃণা ও বৈষম্যের আগুন ক্রমেই তীব্র হচ্ছে, তখন 2000 বছর আগের যীশু খ্রিস্টের শান্তি ও ভালোবাসার বার্তা আজ আরো বেশি প্রাসঙ্গিক। গির্জায় প্রার্থনা সভায় ফুটে ওঠে এই বিষয়টি। সমস্ত গৌরব তোমারি, তোমারি। মানব সভ্যতার ইতিহাসে যিশুর শিক্ষা শুধু একটি ধর্মীয় দর্শন নয়, বরং এটি সার্বজনীন মানবিক আদর্শ হিসেবে বিবেচিত। যিশু তাঁর জীবন ও বাণীর মাধ্যমে বারবার অহিংসা, ক্ষমা, সহমর্মিতা এবং পরস্পরের প্রতি ভালোবাসার কথা বলেছেন। যারা তলোয়ার ধরবে তারা তলোয়ারেই বিনাশ হবে। এই বাণী আজকের সংঘাতপূর্ণ বিশ্বে বহন করে এক গভীর সতর্কবার্তা। রাষ্ট্রনৈতিক স্বার্থ, ধর্মীয় বিভাজন কিংবা জাতিগত বিদ্বেষের কারণে যখন একের পর এক প্রাণ ঝরে পড়ছে, তখন যিশুর এই শিক্ষা মানব জাতিকে দেয় বিকল্প পথের সন্ধান। সবাইকে প্রথমত জানাই আমাদের বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মানুষ হয়ে জন্ম হয়েছিলেন, সেটার পার্বণ আজকে আমরা সবাই মিলে পালন করি। এই সুন্দর দিনে সবাইকে, আমাদের ভারত দেশের সকল মানুষেরকে, বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষেরকে, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে বিশেষ প্রার্থনায় কি কি রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি কোনো প্রার্থনায় উঠে রয়েছে? আজকে আমাদের খ্রিস্টজাগের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র খ্রিস্টজাগ আমরা অনুষ্ঠান করলাম এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষভাবে আমাদের পাশেই আছেন আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করলাম এবং একতা, ভালোবাসার মিলনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং সকল মানুষেরা একজন অন্য মানুষকে ঠিকমতো দেখাশোনা করার মতো এমন একটা অনুগ্রহের জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করলাম। একতা, মৈত্রীর সেতু বন্ধনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং শান্তির প্রতিষ্ঠা বাংলাদেশে হবার জন্য আমরা যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা প্রার্থনা করি। আজকে আমরা প্রার্থনা করলাম, আর আজকে ভোরবেলাতে পবিত্র খ্রিস্টজাগ আছে, সেই খ্রিস্টজাগের মধ্যেই আমরা বিশেষভাবে আমাদের বাংলাদেশের ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করব। আপনার গুড নেম? লিনাস। থ্যাংক ইউ। আধুনিক সমাজে শান্তি শুধু যুদ্ধহীন অবস্থা নয়, এটি সামাজিক ন্যায়, মানবাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে যুক্ত গভীরভাবে। যিশুর শিক্ষা দরিদ্র, নিপীড়ন ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান নতুন করে ভাবনার খোরাক যোগায় আজকের বৈষম্য পীড়িত সমাজে। ক্রমবর্ধমান অর্থনৈতিক অসাম্য, উদ্বাস্তু সংকট এবং সামাজিক অবিচারের প্রেক্ষাপটে তার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো বাণী বিশ্বের কাছে উঠে এসেছে নৈতিক নির্দেশনা হিসেবে। ধর্মীয় উগ্রবাদ ও অসহিষ্ণুতার সময়ে যিশুর ক্ষমতার দর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি শত্রুকেও ক্ষমা করার কথা বলেছেন, যা প্রতিশোধের রাজনীতির বিপরীতে পথ দেখায় শান্তিপূর্ণ সহাবস্থানে।
ইতিহাস সাক্ষ্য দেয় যেখানে হিংসার জবাবে হিংসা বেড়েছে, যেখানে ক্ষমা ও সংলাপই গড়ে তুলেছে স্থায়ী শান্তির ভিত্তি। যিশুর শান্তির দর্শন কেবল খ্রিস্টান সমাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সব ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজ জীবনে এই মূল্যবোধ চর্চা করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হয়ে উঠতে পারে আরও মানবিক ও সহনশীল। যিশুর শান্তির বার্তা সময়ের সীমা ছাড়িয়ে আজও মানবতার জন্য পথপ্রদর্শক। শান্ত ও বিভক্ত এই বিশ্বে তাঁর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, ক্ষমা ও শান্তি প্রকৃত ঐক্য গড়ে তুলতে পারে মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভাদ্র মাসের অমাবস্যার দিন উদযাপিত সংগ্রামা দেবীর পুজো ও মেলার জন্য সরকারিভাবে পূর্ণ ছুটি ঘোষণা করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী রিয়াং জনজাতিরা। বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনুতে সাংবাদিক সম্মেলন করেন ব্রু সংগ্রামা মঠ সামাজিক সংস্থার কেন্দ্রীয় কমিটি। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ণ ছুটির পক্ষে সহমত প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে পরবর্তীতে সরকার সীমাবদ্ধতা ছুটি ঘোষণা করা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এবং সরকার রিয়াং জনজাতির ঐতিহ্যবাহী উৎসবকে সম্মান জানিয়ে সরকারিভাবে পূর্ণ ছুটি ঘোষণা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রিয়াং জনজাতিরা। বিশেষ করে ত্রিপুরা সরকারের মাননীয় ডাইনামিক চিফ মিনিস্টারের নিকট আমরা বিনম্রভাবে আবেদন এবং অ্যাপিল করব। রিমাইন্ডার আমরা অটোমেটিক্যালি ওনার কাছে আমরা দিয়েছি, থ্রু প্রপার চ্যানেল আমরা একটা অ্যাপ্লিকেশনও দিয়েছি। সেটাকে পূর্ণ বিবেচনা তথা রিথিং ক্রমে আমাদের এই যে রেস্ট্রিক্টেড হলিডে পরিবর্তে যাতে আমাদেরকে পূর্ণ হলিডে প্রদান করা হয়, এর জন্য আমাদের পক্ষ থেকে, রিয়াং সমাজের পক্ষ থেকে বিনম্রভাবে আমাদের আবেদন রইল। এই ব্যাপারে সারা ত্রিপুরায় বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে বিভিন্ন কর্নার থেকে এটাকে যাতে কোনো রকম গ্রহণযোগ্য নয় এই বলে বিভিন্ন কর্নার থেকে একটা আওয়াজ উঠেছে। আমরা খুবই আশাবাদী, আমরা শান্ত, আমরা কোনো হট টক বা হট ডিমান্ড করতে যাচ্ছি না। আমরা কুল ডিমান্ডের মাধ্যমে এবং ওনার সাথে আলোচনা ক্রমে এবং ওনার সাথে আবারও আমরা আবেদন রাখবো যে আমাদের সাথে যাতে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়, এটার ব্যাপারে যাতে আমরা আলোচনা করার আমাদেরকে যাতে সুযোগ করা হয়। আমরা বিভিন্ন কর্নার থেকে বিশেষ করে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা সাক্ষাৎ করেছি এবং ওনার মাধ্যমে আমরা ওনার গোচরে দিয়েছি যে যাতে এই রেস্ট্রিক্টেড হলিডে পরিবর্তে যাতে আমাদেরকে পূর্ণ হলিডে যাতে প্রদান করা হয়। আমরা আশাবাদী নিশ্চয়ই সরকার সেটাকে রিথিং করবেন এবং পূর্ণ বিবেচনা ক্রমে আমাদের যে খুন ও অপহরণ মামলায় অভিযুক্ত এবং কাঞ্চনপুর সাব জেল থেকে পলাতক কুখ্যাত জঙ্গি লালথাঙ্গা রিয়াং ওরফে ধামন মফাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উত্তর জেলা পুলিশ। ধৃত জঙ্গি নিষিদ্ধ সংগঠন TUNF এর একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জম্পুই পাহাড়ের ভাংমন থানার ওসি রিন পুইয়া ডার্লং এর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায় পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে। লালথাঙ্গা রিয়াংকে গ্রেপ্তার করা হয় সেই অভিযানে। নিরাপত্তাজনিত কারণে বুধবার রাতেই ধৃত জঙ্গিকে ভাংমুন থানা থেকে কাঞ্চনপুর থানায় স্থানান্তর করা হয় এবং বৃহস্পতিবার তাকে সোপর্দ করা হয় কাঞ্চনপুর মহকুমা আদালতে বলে জানিয়েছে পুলিশ। भांगमन केस में जो केस नंबर 7 इस साल रजिस्टर हुआ है, उसमें की कॉन्स्पिरेटर लालथंगा रियांग को हम लोगों ने अरेस्ट किया है। नामचरा के जो बॉर्डरिंग एरियाज हैं वहां से हम लोगों ने उसे अरेस्ट किया है। जैसा कि ये विदित है कि जो भांगमन का केस नंबर 7 है वो प्री इंडिपेंडेंस डे 14 अगस्त को TUNF जो मिसक्रेंट ग्रुप है उनकी प्लानिंग थी गवर्नमेंट इंस्टीट्यूशन को डैमेज करना, पुलिस पर्सनल पे अटैक करना, पुलिस का आर्म्स और वेपन्स लूटने का प्लानिंग था। उसमें एक की कॉन्स्पिरेटर था लालथंगा रियांग, उसको हम लोगों ने कल अरेस्ट किया है और आज हम लोग उसे कोर्ट में प्रोड्यूस करेंगे। और ये भी विदित है कि लालथंगा रियांग का पास्ट में भी क्रिमिनल हिस्ट्री है। नामचरा PS में उसके अंदर अगेंस्ट केस है
2020 में, जो कि किडनैपिंग और मर्डर से रिलेटेड है। सिमिलरली जब वो उस केस में अरेस्टेड था और कंचनपुर सब जेल में था, जेल से वो एस्केप कर गया था विद अदर इनमेट्स, उस कंटेक्स्ट में भी एक केस रजिस्टर है कंचनपुर पीएस में 2022 में। तो कुल मिला के उसके पास की काफी क्रिमिनल हिस्ट्री है। वो मिसक्रेंट एक्टिविटी से, एक्सट्रीमिज्म से, किडनैपिंग, मर्डर, जेल ब्रेक, इन सब इंसिडेंट से जुड़ा हुआ है और इसको अरेस्ट करके हम लोगों ने, त्रिपुरा पुलिस ने। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।